আগামী ১ মাসের জন্য আমার সাথে প্রেম করবেন? কথাটা শুনে তারুণ্য কিছু সময় রুহির দিকে তাকিয়ে থাকলো। অফিসের বস, যে কিনা সকলের কাছে পাথরের মূর্তি নামে পরিচিত, কাজ সফলতা ছাড়া আর কিছুই বোঝে না। তার মুখে এমন কথা শোনা অনেকটা অমাবস্যা রাতে পূর্ণিমার চাঁদ দেখার মতো। আমি ঠিক বুঝতে পারলাম না ম্যাম, আপনি কি আগামী ১ মাসের জন্য আমার বয়ফ্রেন্ড হবেন? হঠাৎ আপনার প্রেম করার ইচ্ছে জাগলো কেন? সবাই বলে আমার নাকি ইমোশন নেই, প্রেম করলে নাকি মনে ইমোশন সৃষ্টি হয়। তাই আমি দেখতে চাই প্রেমের মাঝে এমন কি আছে। ও আচ্ছা, কিন্তু এটার জন্য আপনি আমাকে কেন বেছে নিলেন? আমাদের কলিগদের মাঝে আপনি একমাত্র হ্যান্ডসাম আর স্মার্ট। বাকিদের তো মেদ দুজনের জায়গা নিয়ে নিছে। আপনার তো আবার কোনো প্রেমিকা নেই। তারুণ্য হেসে বলল, না না, আমার তেমন কোনো সমস্যা নেই। কিন্তু প্রেম কিভাবে করে সেটা তো আমি জানি না। তাহলে তো সমস্যা। আপনিও নতুন, আমিও নতুন। হুম, এর থেকে ভালো হবে আপনি এমন কাউকে বেছে নেন যার অভিজ্ঞতা আছে। এটা ঠিক বলেছেন। আমি তাহলে আসি। হুম। তারুণ্য মুচকি আসে। ম্যামের মাথা গেছে ইমোশন সৃষ্টি করার জন্য নাকি প্রেম করতে হয়। সারাদিন আর তারণ্য রুহির কেবিনে যায়নি। রুহি বাবার একমাত্র মেয়ে। বাবার ব্যবসার হাল ধরেছে। প্রেম, ভালোবাসা, বিয়ে এই শব্দগুলো তার অভিধানে নেই বললেই চলে। সারাদিন আছে শুধু ফিউচার নিয়ে। ৫টায় অফিস ছুটি হওয়ার পর তারুণ্য কিছু সময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকলো। কিন্তু দেশের বর্তমানে যা অবস্থা, বাসও ঠিক মতো পাওয়া যায় না। আবার যখন দরকার থাকবে না, তখন একসাথে ৩-৪টা থাকবে। গতকালই একটা ভিড় বাসে গাদাগাদি করে উঠেছে তারুণ্য। কিছু দূর যাওয়ার পর পিছনে একে একে দুটো ফাঁকা বাস চলে গেল। তখন তারণ্য বলে, ভাগ্য ফুটো হলে যা হয় আর কি। তাই এই ভাগ্য ফুটো কথাটা কম বেশি সবাই শুনেছে, কিন্তু এর আসল মানেটা এখন পর্যন্ত সবারই অজানা। কিছু দূর যেতে মেঘের কান্না শুরু হলো। ভিজতে ভিজতে কোন রকমে একটা ছাউনির নিচে জায়গা পেল তারণ্য। জায়গাটা অবহেলায় অযত্নে পড়ে থাকলেও বিপদের সময় প্রায় ৫-৬ জনকে অনায়াসে ঠাঁই দিয়েছে। সেখানে থাকা সবাইকে সিগারেট খেতে দেখে তারুণ্য মোবাইলটা একটা পলিথিনে মুড়িয়ে পকেটে রেখে বের হয়ে আসলো। বাঙালির বদ অভ্যাস, বৃষ্টি দেখলেই যত নেশা আছে সব জেগে ওঠে। তবে পুরুষের আবার সিগারেটের নেশা খুবই। সিগারেটের ধোঁয়া ছেলেটা সহ্য করতে পারে না, তাই মেঘের কান্নায় বৃষ্টি বিলাস হয়ে রাস্তায় নেমে পড়ল। কিছু দূরে সে একটা কুকুরকে জড়সড় একটা ছাউনির এক কোনায় বসে থাকতে দেখে তারুণ্য দাঁড়িয়ে পড়ল। কি রে, তোরও কি জ্বর সর্দি হবার ভয়? আচ্ছা, তোদের কি জ্বর সর্দি হয়? হয় হয়তো। তাই বলে মেঘের কান্নায় ভিজে তাকে একটু সান্ত্বনা দিবি না? এটাই কি তোদের মানবতার উদাহরণ? ধুর ছাই, তোরা তো কুকুর, তোদের আবার মানবতা থাকবে কি করে? আমিও না। মুচকে আসে তারণ্য। কুকুরটা তারণ্যের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে তার সব কথা সে বুঝতে পায়। আচ্ছা, একটা কথা বলতো, আমাদের মানব সভ্যতার মতো তোদের কি কুকুর সভ্যতা আছে? সেই সময় কুকুরটা অন্যদিকে মুখ ফিরে নেয়। কিছুটা রাগ আর অভিমানে বলে তাড়ানো, মুখ ফিরে নিবি তো। তোরাও মানুষের মতোই সারাদিন বাতিলা দিবি। যখনই মানবতা বা সভ্যতার কথা আসবে, মুখ ফিরে নেবে। তারুণ্য হাঁটা শুরু করলো। একটু আগাতেই একটা কালো রঙের গাড়ি এসে তার পাশে থামলো। গাড়িটা খুবই পরিচিত, রুহি ম্যামের গাড়ি। প্রতিদিন দেখি ড্রাইভার কত যত্ন করে গাড়িতে মাস্ক লাগাচ্ছে। গ্লাসটা নামিয়ে ভেতর থেকে আওয়াজ আসলো, এ কি, আপনি ভিজছেন কেন? ভেতরে আসুন। মেঘের সঙ্গ দিচ্ছি। মানে? মানে বৃষ্টি উপভোগ করছি। আপনি ভেতরে আসুন তো। আমার পুরো শরীর ভেজা, ভেতরে গেলে সমস্যা হবে। এ থেকে আপনি চাইলে আমার সাথে বৃষ্টি ভেজার মজাটা উপভোগ করতে পারেন। অন্যদিন রুহি ম্যামের দিকে তাকিয়ে কথা পর্যন্ত বলতে পারতো না তারুণ্য, কিন্তু আছে তাকে বৃষ্টি ভেজার আমন্ত্রণ জানালো। বৃষ্টি কি তার সাহস বাড়িয়ে দিল? তারুণ্য হাঁটছে। হঠাৎই খেয়াল করলো পাশে রুহিও তার সাথে হাঁটছে। ব্যস্ত শহরটা দেখুন না একবার, কেমন অচেনা লাগছে না? হুম। কিন্তু আপনি বৃষ্টিতে ভিজছেন কেন? আনন্দ পাই। নিজেকে নতুন করে জানার এটা একটা সুযোগ। ও, পায়ের জুতো খুলে হাঁটুন, অনেক ভালো লাগবে। রুহি একবার পায়ের দিকে তাকালো। এরপর কিছু বলতে যাবে, তার আগেই তারুণ্য বলল, আমি খুলে দিচ্ছি। ব্যস্ত শহরের রাস্তার পাশে একটা ছেলে একটা মেয়ের পায়ের জুতো খুলে দিচ্ছে। বিষয়টা কত কিছুই না বলে যায়। রোমান্টিক, দায়িত্বহেয়, যার মানসিকতা যেমন। একজনের সুখের পায়রা ব্যস্ত শহরের ফাঁকা রাস্তায় জুতো হাতে হেঁটে যাচ্ছে। কেন যেন আপনার কথায় বৃষ্টি ভেজার জন্যই আসলাম। এখন আমায় জুতো হাতে করে হাঁটতে হচ্ছে। খারাপ লাগছে কি? বৃষ্টির ফোঁটাগুলো পায়ের মাঝে পড়ছে, আর রাস্তায় পিচ ঢালা পাথরগুলো কেমন যেন সুরসুরি দিচ্ছে পায়ের নিচে। অনুভূতি খারাপ না। এমন সুন্দর একটা অনুভূতির জন্য মাঝে মাঝে বৃষ্টিতে ভেজা দরকার। রোহিত তারুণ্যকে এটা নিয়ে আর কিছু বলল না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, বলুন। আমি না হয় একটু রোবট ধরনের তাই প্রেম করিনি, কিন্তু আপনি প্রেম করেননি কেন? আমি প্রেম করতে চাইনি কখনো, আর চাইবও না। কেন? আমি ভালোবাসতে চাই। নির্দিষ্ট একজন মানুষকে অনির্দিষ্ট কালের জন্য ভালোবাসতে চাই। তো সেই মানুষটা কেমন হবে শুনি? আপনার পায়ে কালো একটা রাবার পরা উচিত, যাতে কারো নজর না লাগে।
খুবই স্মুথলি কথার মোড় ঘুরিয়ে দিল তারুণ্য। রোহিত তারণ্যের দিকে তাকিয়ে আছে। এর আগেও অনেকবার এমন হয়েছে, সে কিছু একটা কথা বলছে, কিন্তু তারুণ্য সেটার মোড় ঘুরিয়ে দেয়। যেটা তার পছন্দ নয়, সে সেটা নিয়ে কথা বলে না। এরপর চুপচাপ, আপনার বাসায় যাওয়ার রাস্তা এসে গেছে। এত তাড়াতাড়ি এতটা পথ এসে গেল, রুহি ভাবতেই পারেনি। চলেন আমার বাসায়, সামনে আমার বাসা, অন্যদিন যাব। আপনার বাসায় কে কে আছে? আপনার ড্রাইভার গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আসি আমি, আমার জন্য অপেক্ষা করেছেন অনেক কিছু। আপনাকে বাসার সবাই অনেক ভালোবাসে, তাই না? হয়তো বাসে, নয়তো নয়, তবে আমার জন্য অপেক্ষা করে। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। নতুনের আগমনে পুরাতনের মূল্য সবসময় কমে যায়। তাদের কাছে আমি ঠিক তেমন। আমার প্রস্তাবটা নিয়ে কিছু ভাবলেন? তারও কি শুনেছে? হয়তো শুনেছে, নয়তো নয়, কিন্তু সে আর তাকায়নি। হারছে আর একাকিত্বের নীড়ে। রুহি অফিসে আসছে খুব বেশি দিন হয়নি, কিন্তু এই কদিনে তার ছেলেটাকে সে খুব ভালো করে পর্যবেক্ষণ করেছে। সবসময় এমন, যেটা তার পছন্দ নয় সেটা এড়িয়ে যাবে। এই জন্য রোহিত একবার তাকে ফায়ারও করতে চেয়েছিল, কিন্তু ক্লায়েন্ট ডিমান্ড, সব ক্লায়েন্ট ওকে খুবই পছন্দ করে, আর ওর সাথে ডিল কনফার্ম হয়, তাই আর ফায়ার করা হয়ে ওঠেনি। রাতে প্রচন্ড কাঁপুনি দিয়ে জ্বর উঠেছে। অনেকদিন পর বৃষ্টি ভেজার কারণেই এমনটা হয়েছে হয়তো। কাউকে ডাকবে সে সামর্থ্যটুকু নেই। কখন জ্ঞান হারিয়ে ফেলেছে সেটাও অজানা। যখন চোখ খুলল, নিজেকে হাসপাতালের বেডে দেখল রুহি। পাশে বাবা বসে আছে। খুবই দুর্বল লাগছে। নিজে থেকে একটু উঠে দাঁড়াবে সে শক্তিটুকু যেন নেই। দুপুর গড়িয়ে বিকেল, সন্ধ্যাও নেমে আসলো। অফিস শেষে বাসায় যাওয়ার পথে সবাই এসে তাদের ম্যামকে এক নজর দেখে গেল। কেউ কেউ তো কারণ শুনে এক লম্বা বাতিলাও দিল। এখনকার বৃষ্টি খুবই ভয়ানক, একটু মাথায় বলে অসুখ বাঁধিয়ে নেয়। এমন আরো কত কি। গতবার বৃষ্টিতে ভিজে এক কলিগের শ্বশুরের ছোট ভাইয়ের মেয়ে জ্বর বাঁধিয়ে পগার পার, সেটা বলতে ভুল হয়নি। সত্যি, আমরা জাতিটাই পৃথিবীর এক আশ্চর্য। বাঙালি জাতি পৃথিবীর অষ্টম আশ্চর্য। বিষয়টা সুন্দর না? যেখানে একটা মানুষ বিছানায় শুয়ে ভোগাচ্ছে, সেখানে তাকে সাহস দেওয়ার পরিবর্তে ভয় দেখিয়ে চলে আসে। কেউ কি তাকে বলেছিল তার শ্বশুরের ছোট ভাইয়ের মেয়ে কিভাবে মারা গেছে? অনেকে তো জানতো না সে যে বিয়ে করেছে। শুধু কথা বলার মতো একটা সুযোগ দরকার, ব্যাস। আর আটকায় কি বাঙালি? শুরু করে দিবে তার নস্টপ বকবক। এত কলিগ আসলো, কিন্তু তারণের ছায়াটাও কোথাও দেখা গেল না। মনে মনে ভীষণ রাগ উঠেছে। ওকে সঙ্গ দিতে গিয়ে আজ আমি হাসপাতালে, আর ওকে না আমায় দেখতেও আসলো না। একবার সুস্থ হয়ে নেই, এবারই অফিসে ওর শেষ। পরের দিনও কিছুটা সুস্থ, পুরোপুরি সেরে ওঠেনি। সকাল ঠিক 10টা হবে। চোখ বন্ধ করে একটু চোখগুলোকে বিশ্রাম নিচ্ছে, কিন্তু চোখে সেই বৃষ্টি ভেজার মুহূর্তটাই লেগে আছে। এটাই যে অনেকদিন পর একটা সুন্দর আনন্দের মুহূর্ত ছিল তার জীবনে। দরজার বিরক্তিকর ঠক ঠক শব্দ কানে আসতেই চোখ জোড়া খুলে গেল। দরজার ওপাশে থেকে মাথাটা একটু ভেতরে ঢুকিয়ে নমনী কণ্ঠে তাড়ানো বলল, আসবো? গতকাল থেকে প্রচুর রাগ জমে আছে। ইচ্ছে করছে কয়েকটা কিল ঘুষি লাগিয়ে দিই, কিন্তু ইচ্ছে আর সাহস থাকলেও এই সময় শক্তির খুবই অভাব। মুখ ফিরে নিল। আপনি কি আমার উপর রেগে আছেন? তারণের কথা যেন রুহির কান অব্দি যায় না। আচ্ছা, তাহলে আমি আসি। না, আসুন ভিতরে। কথাটা কি রুহি বলল? সত্যি কি সেই কথাটা বলল? কিন্তু সে তো কথা বলবে না ভেবে রেখেছে। নিজেকে বেকুব মনে হচ্ছে। চলে যাচ্ছে, যাক না, তাতে আমার কি? কেন ডাকলাম? আমার উপর রেগে আছেন আপনি, তাই না? কেন মনে হলো এমন? ওই দিন আমার সাথে বৃষ্টি ভেজার জন্যই তো আপনাকে আজ হাসপাতালে থাকতে হচ্ছে। রেগে আছি কিন্তু এই জন্য নয়। তাহলে গতকাল অনেকেই দেখতে এসেছিল, আপনি আসলেন না কেন? আপনি কি ভেবেছিলেন আমি আসবো? হ্যাঁ, এক্সপেকটেশনস, তাই না? না, আবার অনেকটাই তাই। খুবই খারাপ জিনিস। মানুষকে কষ্ট দেয় খুব এই শব্দটা। এটা ত্যাগ করুন। যাই হোক, আপনার শারীরিক অবস্থা এখন কেমন? আগের থেকে সুস্থ? জ্বর নেমে গেছে, কিন্তু মাথাটা প্রচণ্ড ধরে আছে, আর সর্দিও আছে একটু। হুম, আমার সাথে বাইরে যাবেন? মানে, চলুন বাইরে থেকে ঘুরে আসি, ভালো লাগবে। না বাবা, আমি আর আপনার কথাই বলছি না। আমি কোথাও যাব না। জানি যাবেন না, তাই ঝালমুড়ি নিয়ে আসি। কেন? কোনো প্রশ্ন না করে পুরোটা খেয়ে নেবেন। বাধ্য মেয়ের মতো পুরোটা খেতে লাগলো, কিন্তু ঝাল এতটাই ছিল যে একটু খাওয়ার পর আর খেতেই পারলো না। আপনি কি আমায় একেবারে মেরে ফেলার প্ল্যান করছেন? হুম, ওখানে একসাথে অনেকগুলো ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া ছিল। এবার আপনাকে বাঁচাই কে? হিহি। রুহিল ঝাল মন থেকে হারিয়ে গেছে। চোখে মুখে ভয়ের ছাপ। তারুণ্য রুহির মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। বাহ, ভয় পেলে তো আপনাকে খুব সুন্দর দেখায়, একদম বাচ্চাদের মতো। মাঝে মাঝে একটু ভয় পাবে, আচমকাই হোক বা ইচ্ছে করে। মানুষ কখনোই ইচ্ছে করে ভয় পেতে পারে নাকি? হাজার চিন্তার মাঝে হঠাৎ করে ভাববেন আপনার খুব প্রিয় জিনিসটা আপনার থেকে চিরতরে হারিয়ে গেছে।
তখন দেখবেন ইচ্ছে করে ভয় পাওয়া যায় কিনা। আর ঝালটা আপনার সর্দিটা ভালো করে দিবে আশা করি। আর এমন ভয় একটা জিনিস যা আমাদের প্রচন্ড শারীরিক কষ্টকে দাবিয়ে রাখতে পারে, যদিও বা মানসিক যন্ত্রণা বেড়ে যায়। আপনাকে আমি চাকরি থেকে ফায়ার করব, আপনি আমার সাথে মজা নেন। সে আপনার অফিস, আপনি ইচ্ছে হলে রাখবেন, নয়তো না। কিন্তু মানুষের জীবনে আনন্দের খুবই দরকার, সেটা যেভাবেই আসুক না কেন, আর যার দ্বারা আসুক না কেন, হাতছাড়া করা উচিত না। রোহিত তারণের মাঝে ভয়ের বিন্দুমাত্র অবস্থানও খুঁজে পেল না। তারণ এই জায়গা যদি অন্য কেউ হতো, তাহলে এতক্ষণে কয়েকবার ক্ষমা চাইতো। আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখছেন? চলুন বাইরে থেকে ঘুরে আসি। আমি আর আপনার কথাই বলছি না। আমি কোথাও যাব না। বাইরের আবহাওয়া গায়ে লাগলে ভালো লাগবে, চলুন। আচ্ছা, আপনি আজ অফিসে যাননি? না। একজন ক্লায়েন্টের সাথে মিটিং ফিক্সড করে দিয়েছিলেন, মনে আছে? হ্যাঁ, তার সাথেই দেখা করলাম পাশের একটা রেস্টুরেন্টে। তার মানে আপনি আমায় দেখতে আসেনি? গাল ফুলিয়ে ফুটবল বানানোর উপক্রম রহিত। না মানে থাক, আপনার সাথে বৃষ্টি ভেজার জন্য আমার এই দশা। আর আপনি? আপনি যান বলছি। চলে যাব? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে এখন আসলাম। ভালো থাকবেন। তারুণ্য চলে গেল। যাবার আগে যদিও বা পিছনে ফিরে তাকিয়েছিল, কিন্তু রুহির রাগে ফুঁসতে থাকা চেহারাটা অন্য পাশে ফিরিয়ে রেখেছিল, তাই আর মুখটা দেখা হয়নি। আজব একটা ছেলে। এতক্ষণ তো ভালোই লাগছিল, কেন যেতে বললাম? আর আমি না হয় রেগে যেতে বলেছি, তাই জন্য কি চলে যেতে হবে? গেছে ভালোই হয়েছে। বক বক এত ভালো লাগে না। পরের দিনই অফিসে আসলো রুহি। কেবিনে বসেই সামনে একটা ছোট চিরকুট চোখে পড়ল। হাতে নিয়ে ভাবতে লাগলো, এটা আবার কি? আর এখানেই বা কে রেখেছে? কাগজটা মুড়িয়ে পায়ের কাছে থাকা ঝুড়িটাতে ফেলে দিল। একটু পরেই তারুণের আগমন, হাতে গুটি কয়েক গোলাপ ফুল। আসবো? আসুন। তারণের হাতে ফুলগুলো দেখে ঠোঁটের কোণে কিছুটা হাসি ফুটেছে রোহিত। কিছু বলবেন? আপনার 2 ঘন্টা কি ছুটেছিল? 2 ঘন্টার কেন? আমার 2 ঘন্টার একটা কাজ আছে, তাই। কাজগুলো আমি গতকালই করে রেখেছি। ও আচ্ছা, ফুলগুলো কার জন্য? ওই 2 ঘন্টা যার জন্য এতক্ষণ সযত্নে পালন করা। ঠোঁটের কোণে এক চিলতে হাসিটা নিমিষে উধাও। এটা তার জন্য নয়। আপনাকে একটা প্রস্তাব দিয়েছিলাম আমি। হুম। কিন্তু আপনি তো জানেন আমার প্রেম সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। তো কি হয়েছে? আচ্ছা, আমরা এটা নিয়ে পরে কথা বলি। আমি আচ্ছা ঠিক আছে, আপনি আসুন। তারও তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। এই ছেলেটা ওই দিন বলল তার প্রেমিকা নেই, তবে ফুলগুলো কার কাছে যাচ্ছে? তাকে কি ফলো করব? না, এটা ভালো দেখায় না। তার সেই প্রেম করলে বা আমার কি? দুপুরে পিয়ন তারুণের কেবিনে আসলো। স্যার, কিছু বলবা? ম্যাডাম আপনাকে ডাকে। কেন? সেটা তো জানি না। আচ্ছা তুমি যাও, আমি আসি। হাতের কিছু কাজ গুছিয়ে নিয়ে রুহির কেবিনে গেল। ম্যাম, ডেকেছেন আমায়? হুম। চলুন খেয়ে আসি। আমি তো এখন খাবো না। কেন? এমনি ইচ্ছে করছে না। জোর করে নিয়ে আসলো রেস্টুরেন্টে। তারুণও যদিও বা বাইরে তেমন খুব বেশি একটা খায় না, বাসায় রান্না করে। নিজের হাতের রান্না সবসময়ই অমৃত। কি খাবেন? আমি তেমন কিছু খাবো না। আপনি অর্ডার করুন, আমি ওয়াশরুম থেকে আসি। তারুণও বসে বসে মেনু দেখছে। হঠাৎ রুহি একটা মেয়ের হাত চেপে ধরে নিয়ে বাইরে আসলো। মেয়েটার হাত দিয়ে অনবরত রক্ত ঝরছে। তারুণ উঠে তাদের কাছে গেল। তাড়াতাড়ি রক্ত বন্ধ করতে হবে, প্লিজ, একটা কিছু করুন। তারুণ্য রেস্টুরেন্টের ম্যানেজার থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে এসে হাতে রক্ত পড়া বন্ধ করে ব্যান্ডেজ করে দিল। এখন তারা তিনজনই একটা পার্কের বেঞ্চে বসে আছে। রুহি রাগে ফুঁসছে। মেয়েটা কারো দিকেই তাকাচ্ছে না। আপনার সমস্যা কি? আপনি জানেন, আর একটু কেটে গেলে আপনি মারা যেতে পারতেন। আমি যদি ওই সময় না আসতাম তখন। আমার খুবই কষ্ট হচ্ছিল, তাই এমনটা করেছি। আর আমাদের রিলেশন 2 বছরের। কিভাবে ও আমায় ছেড়ে চলে যায়? মেয়েটা তখনও কান্না করছিল। তারণ্য মুচকি হাসছে। এমন একটা সিচুয়েশনে কি হাসি মানায়? তারণ্য সেটা ভেবে পায় না, কিন্তু তার হাসতে ইচ্ছে করছে, তাই সে হাসছে। আপনার সাথে 2 বছরের সম্পর্ক নষ্ট করায় আপনি সুসাইড করতে যাচ্ছেন। বাহ, আপনাকে তো প্রেমের নোবেল দেওয়া উচিত। আচ্ছা, আপনার জন্ম কি তার জন্য হয়েছিল? মানে, আপনার বাবা মা কি আপনাকে তার জন্য পৃথিবীতে এনেছিল? না। যদি আপনার জন্ম তার জন্য না হয়, তবে মৃত্যুটা কেন তার জন্য হবে? মৃত্যু হলে তো সেই বাবা মায়ের জন্য হওয়া উচিত, যারা আপনাকে এমন সুন্দর একটা জীবনযাপন করার সুযোগ দিয়েছে। তার জন্য আমি সব কিছু করেছি। এমনকি তার সাথে এটুকু বলেই থেমে যায় মেয়েটি। একটু পরে আবার বলতে শুরু করলো, আমি সত্যি তাকে ভালোবাসি, অনেক বেশি। এটা ভালোবাসা? ভালোবাসায় কখনো শারীরিক সম্পর্ক আসে না, ওটা মনের সাথে সম্পর্ক হয়। একটা কথা কি জানেন, সময় আর কদর খুবই আজব জিনিস। আমরা যাকে সময় দেই, সে তার কদর করে না। আর যে আমাদের সময় দেয়, আমরা তার কদর করি না। আপনি তার জন্য সুসাইড করতে যাচ্ছেন,
আপনি থাকলে বা না থাকলে যার কিছুই যায় আসে না। হয়তো এমনও মানুষ আছে আপনার আশেপাশে যে আপনাকে একটা নজর দেখার জন্য তীর্থের কাকের মতো চেয়ে থাকে। যদি পারেন তো তাকে খুঁজুন, জীবন সুন্দর হবে। আর হ্যাঁ, নিজেকে ভালোবাসুন আগে। যে নিজেকে ভালোবাসতে জানে না, অন্যকে ভালোবাসার কোনো অধিকার নেই তার। এখন বাসায় যান আর সুন্দরভাবে সবকিছু শুরু করুন। জীবন আল্লাহর একটা নিয়ামত, যা একবারই আসে, বারবার না। তাই এটার যথাযথ ব্যবহার করুন। মেয়েটা পাশ ফিরে রুহিকে জড়িয়ে ধরল। ধন্যবাদ আপু, আমায় সেভ করার জন্য। তুমি সত্যি অনেক ভাগ্যবান, এমন একজন জীবনসঙ্গী পেয়েছো। আমি আসি। মেয়েটা চলে যাচ্ছে, কিন্তু সেদিকে রুহির কোনো খেয়াল নেই। অবাক হয়ে তাকিয়ে আছে তারণ্যের দিকে। এতদিন হলো কিন্তু কখনো তাকে এতটা উত্তেজিত হয়ে এতগুলো কথা বলতে সে দেখেনি। সত্যি অবাক করে দেওয়া একটা ছেলে। তার সবকিছুই কেমন যেন অন্যরকম মনে হয়। রুহি তারণ্য দুজনেই হাঁটছে। আপনি কখনো কারোর জন্য এমন করবেন না তো আবার? কাউকে নিয়ে স্বপ্ন দেখব, এমন দুঃসাহস আমার নেই। তবে আমার এক চিমটি স্বপ্ন আছে, ঠিক 3 আঙ্গুলের মাঝে এতটুকু। এই স্বপ্নটাই আমি প্রতিদিন নতুন করে সাজাই। যদি কখনো এটা পূর্ণ করতে পারি, তবে জীবন ধন্য হবে আমার। রুহি ভেবে পায় না এক চিমটি আবার স্বপ্ন হয়। কি জানি, হয়তো হয় ভালোবাসা। এটা এমন কেন, যার জন্য মেয়েটা আজ নিজের জীবন ত্যাগ করতে চাইছে? যে ভালোবাসার জন্য জীবন ত্যাগ করতে হয়, সেই ভালোবাসা কেন জীবনে আসে? রোহিত তারণের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কিন্তু তারণের দৃষ্টি সেই শুরু থেকেই নিচের দিকে। প্রশ্ন শুনে মুখে মুচকি হাসির আভা ফুটে উঠল। রোহিত চোখে মুখে বিস্ময়ের ছাপ। এই ছেলের সবকিছুতে এমন ফ্যালফ্যাল করে হাসি কেন? যদিও বা এই হাসিতে হাজার মেয়ে মরবে। ভালোবাসা ধ্বংসের জন্য আসে না, ভালোবাসা নতুনত্বের বার্তা দিতে আসে। তাহলে ওই মেয়ে সুসাইড করতে গিয়েছে কেন? কারণ ও যেটাকে ভালোবাসা বলছে, সেটা কখনো ভালোবাসা ছিলই না। অল্প বয়সে ভ্রম যেটা বড় একটা ভুলে রূপ নিয়েছে, যার ফলে সে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। প্রত্যেক মানুষের জীবনে একটা বয়স আসে, সেই বয়সে বিবেক আর আবেগ দুটোই মাথা উঁচু করে দাঁড়ায়। সেই সময় যে বিবেককে বেশি প্রাধান্য দিবে, পরবর্তীতে সে এমন সব ভুল সিদ্ধান্ত নেবে। একজনের জন্য তো জীবন থেমে থাকে না, এই জন্য সুসাইড করতে হবে, এটা তো কোনো মানেই নেই। একজনের জন্য জীবন থেমে থাকে না, কিন্তু নির্দিষ্ট একজনের হারানোর জন্য জীবনের প্রতি কোনো মায়াই থাকে না। আপনাকে একটা কথা বলি, একটা জিনিস আপনার কাছে আছে, সেটা আমাকে পেতে হলে আমাকে সমাজের কিছু নিয়মকানুন মেনে আপনাকে বিয়ে করতে হবে। আর সেই জিনিসটা যদি আপনার সাথে কিছুদিন রিলেশনে থাকার পর খুব সহজেই পেয়ে যায়, তবে কি আপনার প্রতি আর সেই পূর্বের ন্যায় ফিলিংস করবে? অবশ্যই না। কারণ আপনার কাছে তখন পাওয়ার মতো আমার আর কিছুই নেই। আর বেশিরভাগ মেয়েরাই ভুলটাই করে। উন্নয়নশীল দেশে এসবের কোনো সমস্যা নেই। তারা সবসময় নিজেরটা নিয়েই পড়ে থাকে। কিন্তু আমরা বাঙালি, যারা নিজের দোষটা গোপন করে অন্যের দোষটা সমাজের সামনে তুলে ধরি। হুম আপনার সাথে যুক্তিতর্কে পারবো না বাবা। সেদিন আর অফিস করা হয়নি তাদের, সেখান থেকে ডিরেক্ট বাসায় চলে আসে। আজ শুক্রবার, ব্যাচেলর ছেলেদের কাপড় ধোয়ার দিন। তার যদিও প্রতিদিনের কাজ প্রতিদিন করে। প্যারাডক্সিক্যাল সাজিদ বইটা নিয়ে বেলকনিতে বসে আছে। আরিফ আজাদ স্যার ঠিকই বলেছে, একটা সময় হিমুর পরিবর্তে সবাই সাজিদ হতে চাইবে। যদিও বা হুমায়ুন আহমেদ স্যারের বই তেমন একটা পড়া হয় না। গাড়ির বিরক্তিকর পিপ পিপ শব্দ কানে আসতে চোখ বন্ধ করো তারুণ্য। সমাজ থেকে গাড়ি নামক এই যন্ত্রটা নিষিদ্ধ করা উচিত। মানুষের মস্তিষ্কের অনেক বড় ক্ষতি করে। গলা বাড়িয়ে নিচে তাকালো সেই পরিচিত গাড়ি। কিন্তু রহিম ম্যাম আমার বাসার ঠিকানা জানলো কিভাবে? ভেবে পায় না তারুণ্য। কারণ তার ঠিকানা কোনো কলিগও জানে না। নিরালায় নিঃসঙ্গ একাকী থাকতেই ভালোবাসে, তাই জন্য তার নামটাও মনে হয় তারণ্য। নামের সাথে নীরব অরণ্যের একটা নিবিড় মিল আছে। বইটা রেখে নিচে চলে আসলো। আপনি এখানে কার কাছে এসেছেন? কার কাছে আবার? আপনার কাছে? আমার কাছে? কিন্তু কেন? সেটা পরে বলছি, আগে রেডি হয়ে আসুন। কেন? আসুন না, আপনি উপরে আসুন। না, আমি এখানে অপেক্ষা করছি। রুহি গাড়ি চালাচ্ছে, তারণ্য চুপচাপ পাশে বসে আছে। আমরা কোথায় যাচ্ছি এখন? আজ আমার বান্ধবীর বিয়ে সন্ধ্যায়, যেতে হবে, তাই গিফট কিনবো। কিন্তু আমি কেন? আমার গিফট সম্পর্কে তেমন ধারণা নেই। ও, এরপর আবারও নীরবতা। এই শহরটা মানুষের নয়, কিছু ছুটে চলা অভিশপ্ত আত্মার, যারা একটা জীবিকার খোঁজে ছুটছে। এই দ্বার থেকে ওই দ্বার, তাদের অভিশপ্ত বলাই শ্রেয়। আর অগণিত যানবাহন। একটা প্রশ্ন করি। জি বলুন। আপনার বাসায় কি আপনি একাই থাকেন? একা নই, আবার অনেক একা। হঠাৎ এই প্রশ্ন? আজ ছুটির দিন, সবাই পরিবার নিয়ে ঘুরতে গেছে। আমি ভাবলাম হয়তো আপনাকে বাসায় পাবোই না। ও, আমি বাসাতেই থাকি, প্রয়োজন ছাড়া খুব বেশি একটা বাইরে আসি না। একা একা বোরিং লাগে না বাসায়? যখন কোনো মানুষের একাকিত্বের সাথে সন্ধি হয়ে যায়, তখন তাকে আর একা একা বোরিং লাগে না, বরং লোক সমাগমে সে খুব বেশি বোরিং ফিল করে। আপনার কিছু কিছু কথা একটু বুঝতে পারি না, কেমন জানি মাথার ওপর দিয়ে যায়। আমি তো জটিল কিছু বলিনি।
আর একাকিত্ব হয়ে মৌলিক সঙ্গী, যাকে ভাঙলে শুধুই একাকিত্বই পাওয়া যাবে। আর যত সব সম্পর্ক আছে সব হলো যৌগিক, একবার ভেঙে দেখবেন ভেতরে সুপ্তভাবে একাকিত্ব দিয়ে ভরা। আমাদের জীবনটা ঠিক ওইসব অঙ্কের মতো, যেগুলো আমরা মেলাতে পারি না। অঙ্কের ভেতরে হিবিজিবি দিয়ে ভরিয়ে উত্তর লিখি শূন্য। ঠিক তেমনই নানান সম্পর্কে জড়িয়ে দিন শেষে প্রতিটি মানুষই একা। সব সম্পর্কের রেশ ওই সন্ধ্যা পর্যন্ত, রাতের কেউ কারো নয়। কিন্তু আমি তো একাকী ফিল করি না। তারাটাও মুচকি এসে বলল, আপনার মতো কজন আছে এমন সুখী? হুম। আপনি কিন্তু আমার প্রস্তাবের ব্যাপারে কিছু বললেন না। আপনাকে তো অভিজ্ঞতা আছে, এমন একজন মানুষ বেছে নিতে বললাম। না, আপনিও নতুন, আমিও নতুন, তাই দুজনেরই নতুন অভিজ্ঞতা প্রয়োজন। তাই আপনাকেই লাগবে। কিছু কিছু অভিজ্ঞতা নেওয়া থেকে না নেওয়াই ভালো। আমি চাই না আমার জীবনে কখনো প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। আমার জন্য প্লিজ। আপনি জানেন না, আপনি সেই আগুন নিয়ে খেলছেন, যেটা ভুল করে হলেও যদি একবার জ্বলে ওঠে সারা জীবন নিভার নাম নিবে না। আমরা সিরিয়াস না হলে তো হচ্ছে, তাই না? সিরিয়াসনেস বলে আসে না জীবনে। আপনি ভয় পাচ্ছেন, আমার চেয়ারের কোথাও গিয়ে ভয়ের বিন্দুমাত্র ছাপ দেখা যাচ্ছে, তো সমস্যা কোথায়? প্লিজ। আচ্ছা ঠিক আছে, তবে এই 1 মাস আমি অফিসে আসবো না। আর এটা আমি আমার ডিউটি থেকেই করব। আচ্ছা, তাহলে কাল থেকে শুরু, কেমন? যেমনটা আপনি চান। আর একটা রিকোয়েস্ট, আজ আপনি আমার সাথে আমার বান্ধবীর বিয়েতে যাবেন। না করবেন না প্লিজ। আমি সবাইকে বলে দিয়েছি আপনি আসেন। মেয়েরা বড়ই অদ্ভুত, কখন কি বলবে আর কি করবে কিছুই বোঝা যায় না। তারা নিজেরাই তাদের মন বুঝতে পারে না, সেখানে ছেলেদের কি সাধ্য তাদের মন বোঝার? মেঘ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। মেয়েদের না বলা যায়, তবে তার জন্য চোখের দিকে তাকানো যাবে না। কিন্তু কোনো পুরুষ মেয়েদের চোখের দিকে তাকিয়ে তার প্রস্তাবকে না বলতে পারবে না। এটা পুরুষের শক্তির বাইরে। এখন সন্ধ্যা, বিয়ের অনুষ্ঠানে জড়সড় হয়ে এক কোনায় চুপচাপ বসা তারণ্য। রুহি তাকে রেখে কোথায় যে উধাও হয়ে গেল। অপরিচিত জায়গা, কোনো পরিচিত মুখ নেই। সরি সরি, আপনাকে একা রেখে যাওয়ার জন্য। হঠাৎই কোথায় থেকে রুহি উদয় হলো। তারণ্য সেই চিরচারিত হাসি দিয়ে বলল, ইটস ওকে। আপনার বান্ধবীর বিয়ে, আপনি কি এক জায়গায় বসে থাকবেন নাকি? ঘোরাঘুরি করবেন, এটাই স্বাভাবিক। বাহ, ভাইয়া তো অনেক ভালো বোঝে। রুহির পাশে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে বলল, পরিচয় করিয়ে দেয়, আমার লক্ষ্মী বান্ধবী সোমা। আর উনি আমার কলিগ তারণ্য। হুম, তারণ্য। বাহ, নামটাও তো আপনার মতোই কিউট। ধন্যবাদ। আপনার নামও কিন্তু অনেক সুন্দর। হুম। রুহি, তুই বরং চারপাশে ঘুরে আয়, আমি ওনার সাথে গল্প করছি। রুহি কি যেন ভাবলো। আচ্ছা ঠিক আছে। রুহি চলে গেল। তারণ্য আবার বসে পড়ল। কি হলো? বসে পড়লেন যে? তো কি করব? এই রিসোর্টে একটা পুকুর আছে, চলুন হেঁটে আসি। আচ্ছা। চারদিকে লোক সমাগম কোলাহল থাকলেও এই দিকটা একেবারেই শুনশান। তার মাঝে দুজন মানুষ হাঁটছে, কারো মুখে বিন্দুমাত্র শব্দ নেই। তাদের নীরবতা পরিবেশটা আরো থমথমে করেছে। আপনি কি সত্যি রুহির কলিগ? হ্যাঁ। কেন? উনি যখন বলল শুনতে পাননি। শুনেছি, কিন্তু ও তো মিথ্যাও বলতে পারে। উনি কেন মিথ্যা বলবে? আমি সত্যি ওনার কলিগ। হুম। আচ্ছা, বিশ্বাস করলাম। আপনি লাভ এট ফার্স্ট টাইট বিশ্বাস করেন? হঠাৎ এই প্রশ্ন? বলুন না। করি না বললে ভুল হবে, কারণ ভালোবাসা মানুষের মনে জন্ম নিতে সময় লাগে না। আবার বিশ্বাস করি বললেও ভুল হবে, কারণ প্রথম জায়গায় যে ভালোবাসা হয় সেটা শুধু চোখের আকর্ষণ থাকে। তো আপনি কি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি একটা সম্পর্ক যার মাঝে না থাকবে কোনো ক্ষণিকের আবেগ, আর না থাকবে কোনো চোখের আকর্ষণ, যার আয়ু জীবনের শেষ প্রান্তেও ফুরিয়ে যাবে না, বরং সেই সম্পর্কে টান বারবার ফিরে আসতে মন চাইবে। এমন সম্পর্ক কোথায় পাবেন জানি না, হয়তো পাবো নয়তো না। হুম। আচ্ছা চলুন, রুহি নয়তো খুঁজবে। বিয়ের অনুষ্ঠানে খুব বেশি দেরি করেনি তারা। রুহির গাড়ি এখন তারণের বাসার সামনে দাঁড়িয়ে। তো কাল থেকে আপনি আর অফিসে যাচ্ছে না, তাই তো? কেন? ও মা, ভুলে গেলেন নাকি? আগামীকাল থেকে আপনি আমার বয়ফ্রেন্ড। ও, হুম। ঘুমিয়ে পড়ুন গিয়ে, আমি আসলাম। সাবধানে যাবেন। হুম। তারুণের মোটেও ক্ষণিকের কোনো সম্পর্কে জড়ানোর ইচ্ছে নেই। সে চায় একটা চিরস্থায়ী সম্পর্ক, একজন বিশ্বস্ত মানুষ। কিন্তু কি আর করার, রুহিকে নিষেধ করবে এমন শক্তি তার মাঝে নেই। প্রথম দিন, এখনো ঘুম ভাঙেনি তারুণের। গতকাল ঘুমিয়ে পড়তে একটু দেরি হয়ে গেছে। হঠাৎই মোবাইলে বিরক্তিকর রিংটং। যান্ত্রিক শহরের এই অপ্রিয় প্রয়োজনীয় মোবাইল যেটা কিনা সকল অশান্তির মূল। কি হতো যদি এই পায়রার পায়ে চিঠি দেওয়ার যুগটা এখনো থাকতো? তাহলে অন্তত এত সুখের ঘুম নষ্ট করতে হতো না। একটা অপরিচিত নাম্বার, তাই কেটে দিল তারণ্য। বেলা হয়ে গেছে, অফিসে যেতে হবে। কিন্তু তার তো আজ অফিস নেই। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে আসলো। মোবাইলের স্ক্রিনটা জ্বলা। হয়তো সেই অচেনা নাম্বার আবার তাকে স্মরণ করেছে। হুম। একবার নয়, মোটামুটি 3 বার।
কল দেব কি? না থাক। তার যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে সে আবার ফোন দিবে। আর আমায় দরকার পড়বে এমন মানুষ পৃথিবীতে আছে বলে মনে হয় না। তারুণ আবার ফোনটা পকেটে রেখে দেয়। আবার কল। এবার আর কাটলো না। হ্যালো। এতবার ফোন দিচ্ছি, কই গেছিলেন শুনি? কিছুটা রাগেই কথাগুলো বলল। তারুণ্য ভাবছে এই কণ্ঠ চেনা চেনা লাগছে। কে হতে পারে? রুহি ম্যাম। কিন্তু উনি আবার আমায় ফোন দিবে কেন? অপরিচিত নাম্বার ছিল তাই রিসিভ করিনি। আমারই ভুল হয়েছে। গতকাল আপনার ফোনে আমার নাম্বার সেভ করে দেওয়া ভালো ছিল। এবার আর কোনো কনফিউশন নেই। এটা রুহি ম্যাম। সরি। আপনি এত সকালে ফোন দিলেন কোনো দরকার? শুনেছি যারা রিলেশনশিপে থাকে তারা নাকি বয়ফ্রেন্ডকে এভাবে কল দিয়ে সকালে জাগিয়ে দেয়। রুহির কথায় তারানো হেসে দিল। ও আচ্ছা। আমাদের অফিসের পাশে একটা পার্ক আছে, একটু পরে ওটাতে আসতে পারবেন? হ্যাঁ। আপনি এসে আমায় কল দিন, আমি গাড়ি নিয়ে চলে আসবো। হুম। গাড়ি নিয়ে আসা যাবে না। হয় রিক্সায় আসবেন, নয়তো হেঁটে। কেন? হাঁটলে শরীর ভালো থাকবে। রাখলাম। রুহি হয়তো কিছু জিজ্ঞেস করতো, কিন্তু তার আগেই তারুণ্য ফোন কেটে দিল। পার্কে আসার প্রায় 10 মিনিট হচ্ছে, এখনো রুহির কোনো চিহ্ন নেই। একটু পরেই সাইক্লোনের মতো ধেয়ে আসতে দেখলো রুহিকে। এসে সাপের মতো ফোঁস শব্দ করছে। হয়তো খুব রেগে আছে। তারুণ্য ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে কি? সব কিছু আপনার জন্য হয়েছে। কিছুটা চিৎকার করে বলল রুহি। দেখুন, এটা একটা পাবলিক প্লেস। এভাবে জোরে কথা বলে অন্যের অসুবিধা হবে। কি হয়েছে সেটা শান্ত হয়ে আমায় বলুন। তারুণ্য পানির বোতলটা রুহির দিকে এগিয়ে দিল। রুহি একটানে তারুণ্যের হাত থেকে বোতলটা নিয়ে নিল। একটু আগেও তো সব ঠিক ছিল, কত শান্ত গলায় কথা বলছিল। কিন্তু হঠাৎই কি এমন হলো যে মেজাজ চড়গাছ হয়ে আছে? কি হয়েছে বলুন আমায়। রুহি কিছু বলছে না, একটু একটু করে পানি খাচ্ছে শুধু। তবে আবহাওয়া যে খুব একটা সুবিধার নয় সেটা বোঝাই যাচ্ছে। রুহি এতটাই রেগে আছে যে তারুণ্য কারণ জানতে যাবে সেটাও পাচ্ছি না। আরও পানি নিয়ে আসবো কি? কেন? পানি খাইয়ে আমায় শহীদ করে দিতে চান? না মানে, বেশি পানি খাওয়ার ফলে যদি রাগ কিছুটা কমে? পানি খেলে রাগ কমে? জানি না। আপনি খাচ্ছেন তাই ভাবলাম হয়তো কমে। যদিও বা রাগ কিছুটা কমে গেছিল, কিন্তু আপনার কথা শুনে আবার বেশি হচ্ছে। ইচ্ছে করছে এই বোতল দিয়ে আপনার মাথা ফাটিয়ে দেই। সেটার দরকার হবে না। কেন এত রেগে আছেন সেটাই বলুন। শুনেই আমি চুপচাপ হয়ে যাব। আপনি গাড়ি রেখে রিকশায় আসতে বললেন, আমিও রিকশায় উঠলাম। ওখান থেকে এখানে আসা 30 টাকা, উনি 40 টাকা যাচ্ছে। আমি দেইনি জন্য আমার সাথে ঝগড়া বেঁধে দিল। তো কি রাগ উঠবে না? অবশ্যই রাগ উঠবে। খুব খারাপ করেছে। 30 টাকার ভাড়া ওনার 40 টাকা চাওয়া ঠিক হয়নি। হুম। আমিও কথা শুনিয়ে দিয়েছি। খুব ভালো করেছেন। ওখানে একটা রেস্টুরেন্ট আছে, চলুন কফি খাই। হুম। চলুন। রেস্টুরেন্টে কফি খাওয়া থেকে শুরু করে বের হয়ে আসা পর্যন্ত তারও তেমন কথাই বলেনি। এখন তারা পার্কের মাঝেই হাঁটছে। কেউ কোনো কথা বলছে না। নীরবতার দেওয়াল ভেঙে তারুণ্য বলল, আপনি আমায় বিল দিতে দিলেন না কেন? আপনি কেন দিবেন? আপনি তো আমার জন্য এসেছেন। ও, ওইটারকে টিপস দেননি? হ্যাঁ, 50 টাকা। একটা কথা বলি, কিছু মনে করবেন না। কি কথা? ওয়েটারকে রেস্টুরেন্ট ওনার মাইনে দেয়, তাই না? হুম। ওরা এসি রুম থেকে শুধু খাবার হাতে করে নিয়ে আসে, তাই জন্য আমরা তাদের টিপস দিই। যেটা দেওয়ার কোনো কারণ নেই, সমাজের চোখে বড় হবার জন্য দিই। আপনি আমি টিপস না দিলেও কিন্তু তারা বেতন ঠিকই পাবে। তাদের সংসার ঠিকই চলবে। একটা রিক্সাওয়ালা কিন্তু এসি রুমে থাকে না। প্রচণ্ড রোদ, বৃষ্টির মাঝে সে আপনাকে নিয়ে আপনার গন্তব্যে পৌঁছে দেয়। কিন্তু আমরা তাদের ভাড়াটা ঠিকভাবে বুঝিয়ে দিই না। ওয়েটার কিন্তু টিপস চেয়ে নেয় না, কিন্তু রিক্সাওয়ালা টাকাটা চেয়ে নেয়। কারণ আপনি যদি 10টি টাকা বেশি দেন তাহলে সে তার পরিবারের জন্য একটা সবজি বেশি কিনতে পারবে। আর টিপসটা ওয়েটারের প্রয়োজন নেই। তারা টিপসের টাকা হয়তো নিজে শপিংয়ে খরচ করে, কিন্তু রিক্সাওয়ালা সেই টাকায় পরিবার চালায়। তাই টিপসটা ওদের বেশি দরকার। ওয়েটার টাকা নিয়ে পকেটে রাখবে, কিন্তু রিক্সাওয়ালাকে হিসেবে থেকে 10 টাকা বেশি দিয়ে দেখবেন সাথে সাথে তার মুখ থেকে একটা কথা বের হবে, আল্লাহ আপনার ভালো করুক। রুহি কিছু বলছে না, কারণ সে জানে তারুণ্য কি নিয়ে কথা বলছে। খুবই খারাপ লাগছে তার, কিন্তু ভুল তো করেই ফেলেছে। ইস, আগে কেন যে এসব মাথায় আসেনি। আপনি কি মন খারাপ করলেন? কই না তো। হুম। তারা একটা ব্রেঞ্চে বসলো। তারুণও এক মনে একটা গাছের দিকে চেয়ে আছে। রুহির খুবই বিরক্ত লাগছে। তার পাশে এত সুন্দরী মেয়ে বসে আর সে গাছের দিকে তাকিয়ে আছে। আপনি কি দেখছেন ওইদিকে? হঠাৎ কথা বলায় তারুণ্য খেয়াল করেনি। আপনি কিছু বললেন? না মানে, ওইদিকে কি এত মনোযোগ দিয়ে দেখছেন তাই জিজ্ঞেস করলাম। ওই দেখুন, দুটো পাখি। তারা একজন অপরজনের সাথে কথা বলছে, আবার মাঝে মাঝে আমার সাথেও বলছে। আপনার সাথেও? হ্যাঁ। আপনি পাখির ভাষা বুঝেন? হ্যাঁ। না বোঝার কি আছে? কিভাবে? ওইদিকে দেখুন, মেয়ে পাখিটা কিন্তু অভিমান করেছে ছেলে পাখিটা অন্য মেয়ের সাথে কথা বলছে জন্য।
এখন ছেলে পাখিটা বলছে আর এমন কোনোদিনও হবে না। মেয়েটা বলছে তুমি সব সময় এমন করো। পাখিটা একটু সরে গেল। আমার কাছে আসবে না তুমি। ছেলে পাখিটা তারণ্যের দিকে তাকালো। ওই দেখুন, এবারও আমায় বলছে কোনো একটা উপায় বলে দাও না, কিভাবে মানাবো। তারণ্য এতটুকু বলে হাসতে লাগলো। রুহিও সাথে হাসে। চলুন, ওদের ঝগড়া ওরাই সামলাক, আমরা বরং ওইদিকে হেঁটে আসি। হুম। তারও মনে হয় কখনো মন খারাপ করে না, সবকিছু কেমন জানি সহজ করে নেয়। আচ্ছা, আপনি পাখির ভাষা কিভাবে বুঝেন? আমি সব প্রাণীর ভাষা বুঝি। কিভাবে? এটা খুবই সহজ। কোনো একটা প্রাণীর আচরণের সাথে আপনার মনের কথাগুলো জড়িয়ে দিন। সে যেমন আচরণ করছে তেমন বাক্য ম্যাচিং করুন। আপনারও মনে হবে আপনি সব প্রাণীর ভাষা জানেন। এই ব্যাপার। আমি ভাবলাম সত্যি আপনি জানেন বুঝি। নিজের চারপাশটা নিজের মতো করে সাজিয়ে নিতে হয়। অন্যের সাজিয়ে দেওয়া জিনিসে খাপ খাইয়ে নেওয়া খুবই কঠিন। হুম। আচ্ছা, আমরা কি এভাবে আপনি করে কথা বলবো? কেন? ভালোই তো শোনাচ্ছে। না মানে, তাহলে কেউ প্রেমিক যুগল মনে করবে না। ও আচ্ছা, আপনি তাহলে তুমি বলুন, আমি আপনিই থাকুক। কেন? আপনি কথাটা অনেক সুন্দর মার্জিত, অনেক শ্রদ্ধার সম্মানে জড়িয়ে থাকে। মানুষ যাকে সম্মান করে তাকে তুমি বা তুই সম্বোধন করে না, সবসময় আপনি। আপনার সাথে যুক্তি দিতে পারবো না বাবা। গতকাল আমার বান্ধবীকে কি বলেছেন? আমি তো তেমন কিছু বলিনি। কাল রাতে আপনার নাম্বার নিল। কেন? আমায় বলেনি তো। হুম। একজনের নাম্বার অন্য কাউকে দেওয়ার আগে তার পারমিশন নেওয়া উচিত। হুম। কিন্তু আমি তো আপনার বস। আপনি আমার বস। তাই আপনার প্রস্তাবে রাজি হয়ে এখানে এসেছি। কিন্তু আমার নাম্বারের বস আপনি নন। হি হি হি। কিছু মনে করবে না, মজা করলাম। এই হাসিটার জন্য যে কেউ মজার পাত্র হতে প্রস্তাব। একটা ছেলে কি করে এমন সুন্দর করে হাসে, যার মাঝে নেই কোনো বিষাদ, নেই কোনো উদ্ভট আচরণের আভা। এতটা পরিপাটি কেন পুরুষ হয়? তারুণ্যকে দেখে না দেখলে হয়তো রুহি অজানায় থেকে যেত। আজ তাহলে আসি। এক্ষুনি যাবেন? আকাশে মেঘ করেছে, বৃষ্টি নামবে। যদিও বা আপনি সাথে না থাকলে আমি আজ ফিরে যেতাম না নীরে, ভিজতাম এই মনোরম রিমঝিম ধারায়। তো আমিও থাকি, আবার অসুস্থ হয়ে যাবেন। এ থেকে আমি একাই ভিজি। যে কোনো জিনিস একাই উপভোগ করলে সেটার গভীরের রস পাওয়া যায়। চলুন, আপনাকে নামিয়ে দিয়ে আসি। আমিও আপনার সাথে বৃষ্টি ভিজবো, যদি আবার জ্বর বাঁধে। অনেকদিন পর ওই দিন ভিজেছিলাম তো, তাই জন্য এমন হয়েছে। এবার আর এমন হবে না হয়তো। বাহ, তাহলে আমি আর কিছু বলছি না। কিন্তু, আবার কিন্তু কি? এবার জ্বর বাতলে আমায় দোষ দিতে পারবে না কিন্তু। রুহি মুচকি এসে বলল, সব আপনার দোষ। দুজনেই হেসে উঠল। পাশাপাশি হাঁটার ফলে একজনের হাতে অন্যজনের হাতে স্পর্শে শরীরে এক অজানা তৃপ্তির ঝঙ্কার দেয়। কোনো কিছু পাওয়ার তীব্র প্রতীক্ষা জাগে। কিন্তু দুজনেই নিজেকে গুটিয়ে নিয়ে আবার দূরত্বে রাখে। সেদিন বৃষ্টি ভিজেই তারুণও রুহির বাসার সামনে আসে। নেই কোনো গাড়ি, কোনো রিক্সা, কিন্তু রুহির বিন্দুমাত্র বিরক্ত লাগেনি এতটা পথ হেঁটে আসতে। বৃষ্টি এখনো ঝমঝম করছে। রুহির গেটে দাঁড়িয়ে আছে দুজনেই। তাহলে আমি আজ আসি। আপনি ভেতরে আসুন। এই ভেজা শরীরে আর ভেতরে আসবো না। অন্যদিন সময় করে আসবো কেমন? বাসায় আপনার কি এমন আছে শুনি, যার জন্য আপনি সবসময় বাসার দিকে ছুটে যান? আমার জন্য অপেক্ষা করে, তাই আমি তার পানে ছুটে চলি। তারুণ্য মুচকে একটা হাসি দিয়ে আবার পথ ধরল। রুহি বুঝতে পারল না তারুণ্য কি বলল। কে অপেক্ষা করে? বলে তো বিয়ে করেনি বা গার্লফ্রেন্ডও নেই। কিন্তু তাহলে কি এমন গোপনে বিয়ে করেছে? আমায় মিথ্যে বলছে? বাসায় এসে কাপড় চেঞ্জ করে বিশ্রাম করার জন্য বিছানায় শরীর এলিয়ে দিতেই চোখে রাজ্যের ঘুম এসে বাসা বাঁধল। চোখ বুঝতেই নিদ্রার পরে সে তাকে যেন স্বর্গ ভ্রমণে নিয়ে গেল। সময়টা ঠিক আন্দাজ করতে পারছি না তারুণ্য। প্রচন্ড কোমরের ব্যথায় কারণে ঘুম ভেঙে গেল। চারদিকে কেমন জানি অন্ধকার। যখন শুয়েছিল তখন তো ঠিকই আলো ছিল। মোবাইলটা যে কই রেখেছে, কোন রকমে লাইটটা জ্বালিয়ে নিল। এক গ্লাস পানি খেয়ে কিছুক্ষণ বসে বিশ্রাম করলো। কোমরের ব্যথা কিছুটা কমতে উঠে দাঁড়ালো। এটা নতুন কিছু নয়। অনেকদিন ধরে এই কোমর তার সাথে দুষ্টামি করে। মাঝে মাঝে তো বিরক্ত হয়ে বলে, এত দুষ্টুমি করে কেউ? হয় একেবারে থেকে যা, নয়তো একেবারেই চলে যা। হঠাৎ হঠাৎ আসা যাওয়া একদম ভালো লাগে না। কিন্তু ব্যথার কি আর কান আছে যে তার কথা শুনবে? তাই সে তার কাজ তার রুটির মতোই করে যায়। কোথায় যেন ভূমিকম্পের শব্দ আসে। ফোনটা আবার কই রাখলাম? এদিক সেদিক খুঁজে দূরে চেয়ারের উপর আলো দেখা যাচ্ছে। 27 বার মিস কল। কে এই মহামানব যে আমায় এতবার মনে করেছে? এ তো একজন মহামানব নয়, মহামানবী। রুহি 19 বার ফোন দিছে, কিন্তু অন্য নাম্বারটাকে। এত ভাবার সময় নেই। রুহিকে কল করলো তারণ্য। কইছিলেন? কতক্ষণ থেকে কল দিচ্ছি। আপনি ঠিক আছেন তো? তারণ্য কিছু বলতে না দিয়ে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। একটু শান্ত হন, গলা শুকিয়ে যাবে তো। রুহি চুপ করলো। এভাবে একটানা কেউ কথা বলে? কথা গলায় আটকে যাবে তো। এতক্ষণে কিছুটা স্বাভাবিক হলো রুহি। নিজের পাগলামি বুঝতে পেরে কিছুটা লজ্জাও পেয়েছে।
খুবই কোমল সুরে বলল, কথা আবার আটকায় গলায়। হুম, আটকাই তো। ও, কইছিলেন আপনি? বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ও, আমার চিন্তা হচ্ছে আবার কিছু হয়ে গেল নাকি, তাই আবেগ জাগাতে গিয়ে আবার মায়ের জড়িয়ে যাবেন না যেন, নয়তো খুবই কষ্ট পেতে হবে। আপনি কি যে বলেন না, তেমন কিছু না। হুম, খাওয়া করছেন? না, এখন রান্না করব। আপনি রান্না করেন কেন? বাসায় কেউ নেই? আচ্ছা, এখন রাখি। আল্লাহ হাফিজ। রুহিকে কিছু বলার সুযোগ দিল না। রুহি ভাবনার গভীরে চলে যায়। এই ছেলেকে সহজভাবে প্রশ্ন করলে দেখি কোনো উত্তরও পাওয়া যায় না। এখন রাত, যদিও বা ছাদে সচরাচর যাওয়া হয় না, তবু আজ খুবই ইচ্ছে করলো ছাদে গিয়ে আকাশটা দেখতে। আকাশের দিকে তাকিয়ে আছে এক মনে। গুটি কয়েক তারার ঝলকানি মাঝে মাঝে দেখা যায়, আবার হারিয়ে যায়। আকাশ আর মানুষের মাঝে প্রচন্ড রকমের মিল আছে। যখন প্রচন্ড মেঘ জমে, তখন আকাশে কিছু সময় বৃষ্টি হলে আকাশ পরিষ্কার হয়ে যায়। ঠিক মানুষের মন খারাপের ঘন কালো মেঘ যখন পুরো হৃদয়কে ছেয়ে নেয়, তখন চোখ দিয়ে বৃষ্টি পড়লে হৃদয়ের আকাশটা কিছুটা পরিষ্কার হয়ে যায়। দুটোটে বৃষ্টির দরকার। আপনাকে আজকাল ছাদে দেখা যায় না, তো আজ কি মনে করে ছাদে আসলেন শুনি? কারো এমন আচমকা কথায় পিছন ফিরে তাড়ানো। বাসার মালিকের মেয়ে তুবা দাঁড়িয়ে আছে, কেবল ইন্টারে পরে, এতেই ইস্ত্রি পাকা হয়ে গেছে। এই তো কিছুদিন আগের এক সন্ধ্যায় কারেন্ট চলে যাওয়ায় প্রচন্ড গরমে যখন শরীরে ফোঁটা ফোঁটা লবণাক্ত পানি বের হচ্ছিল, তখন কিছুটা স্বস্তির আশায় ছাদে এসে দাঁড়ায়। তার ঠিক কিছুক্ষণ পরে হাজির হয় ইচ্ছে পাকা মেয়েটা। তারুণ্য ভাইয়া, আমি যদি তোমাকে তারুণ্য বলে ডাকি তাহলে কেমন হবে? খুব সুন্দর শোনাবে, তাই না? তুমি আমার থেকে অনেক ছোট, আর বড়দের নাম ধরে ডাকতে নেই। কিন্তু আমার বান্ধবীরা তো তাদের বয়ফ্রেন্ডের নাম ধরে ডাকে। তারাও তো সিনিয়র, সেটা তাদের পার্সোনাল ম্যাটার। তাই আমি তো তোমার বয়ফ্রেন্ড নই, তাই ভাইয়া বলেই ডাকবা। বয়ফ্রেন্ড নও হতে কতক্ষণ? তাছাড়া তারণ্য তোমার নামটা কিন্তু সুন্দর মিলেছে বলো। সে সময় বুঝেছিলাম এই মেয়ের সাথে বেশি কথা বলা যাবে না, তাহলে বিপদসীমার উপরে উঠে যাবে। যাগ্গে সেসব পুরাতন কথা। এই রাতে এই পিচ্ছি ভাইরাস এখানে কেন? কি হলো? এভাবে তাকিয়ে কি দেখছো? আমার বুঝি লজ্জা করে না? পিচির কথায় তারণের রীতিমতো কাশি চলে আসলো। কথাটা ঠিক মতো হজম করতে পারলো না। লজ্জায় লাল হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। লজ্জা পাওয়ার কথা আমার, এখন দেখি তুমি লজ্জা পাচ্ছ। তারণ এবার মুখ ফিরিয়ে তুবার দিকে তাকিয়ে বলো, তুমি রাতে ছাদে কেন? আমি তো রোজ আসি, কিন্তু তুমি আজ হঠাৎ ছাদে যে? আচ্ছা, আমি চলে যাচ্ছি। এই না, আমি তো সেটা বলিনি। আর তুমি যদি রোজ আসো, তাহলে তো আমারই ভালো। কেন? এমনি। আচ্ছা, একটা কথা বলি, বলো, তুমি কি কাউকে ভালোবাসো? তোবার মুখে হঠাৎ এমন প্রশ্ন শুনে কিছুক্ষণ তোবার মুখের দিকে তাকিয়ে থেকে আবার অন্যদিকে তাকিয়ে মুচকি হাসছে তারণ্য। তার মানে বাসো। তারুণ্য এটার কোনো উত্তর দিল না। কে সে? পরিচয় করিয়ে দিবে না? তোমার কেন মনে হলো আমি কাউকে ভালোবাসি? ও মা, তুমি তো নীরব হয়ে বসে আছো। তো নীরবতার সম্মতির লক্ষণ জানো না? তাই কে বলেছে? কোনো এক মহামানব। একটা মানুষ যখন ভিতর থেকে প্রচন্ডভাবে ভেঙে যায়, তখন সে নীরব হয়ে যায়। তখন তাকে যাই বল না কেন, সে নীরবে থাকবে। এর মানে সে সবগুলোতেই সম্মতি দিচ্ছে। তো বা এবার আর কোনো কথা বললো না। নীরবতা হচ্ছে একটা মানুষের মনের মাঝে থাকা আশা, স্বপ্ন, ভালোবাসাকে গলা টিপে হত্যা করে শারীরিকভাবে অন্যের সামনে নিজেকে স্বাভাবিক দেখানো। তাহলে তুমি বলতে চাচ্ছ নীরবতা সম্মতির লক্ষ্য নয়? কিছু ক্ষেত্রে, তবে অধিকাংশ ক্ষেত্রেই নয়। এই উক্তি কি ভুল? হতেই পারে, কারণ উক্তি মানুষ তৈরি করে, আর মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়। হুম, তো তুমি বিয়ে করছো না কেন? বিয়ের মাঝে কি এমন আছে? একটা বউ বাবা, সারাদিন গল্প করবা, প্রেম করবা। হুম, আর আর কি? এগুলোই। তারুণের ফোনে কল আসলো। প্রথমে রিসিভ করা নাই করতে চাইলো, কিন্তু তুবা যখন বললো রিসিভ করো, কোনো সমস্যা নেই, তখন রিসিভ করলো। হ্যাঁ বলুন। ফোন কই রাখেন আপনি? বলেন তো। কেন? সাথেই তো আছে। তাহলে রিসিভ করতে এত দেরি কেন? বাসার মালিকের মেয়ের সাথে আছে তো, তাই। বাহ, এত রাতে বাসার মেয়ে আপনার সাথে? খুব ভালো। থাকেন আপনি আপনার বাসার মালিকের মেয়ের সাথে। বাই। তারও কিছু বলবে, সেই সুযোগটা নেই। তার আগেই টু টু টুর শব্দে ফোন কেটে গেল। তারুণও বুঝতে পারে মেয়েটা রাগ করেছে, কিন্তু কেন? আমি তো তার এতটা আপন কেউ নই যে সে আমার উপর রাগ করবে। তারুণও ফোন দিতে চাইলো, কিন্তু কি ভেবে আবার ফোনটা পকেটে রেখে দিল। কে? প্রেমিকা? না, অফিসের বস। ও, অফিসের বস রাতেও তোমাকে ফোন দেয় বুঝি? হুম, আমি কি তোমার জন্য মেয়ে দেখবো? কেন? তুমি বিয়ে করবেন তাই? এত পাকনামি শিখলে কোথায়? আজকাল কলেজে কি পাকনামিরও টিচার রাখে নাকি? হ্যাঁ, রাখে। তাতে আপনার কোনো সমস্যা? তারণও তোমার প্রশ্নের উত্তর দিতে যাবে, তার আগে সে চিরচেনা রিংটং। এবার রুহি ফোন দিছে। হ্যালো। বাহ, ভালো তো। আমি রাগ করে ফোন কেটে দেওয়ার পরও কল দেওয়ার দরকার মনে করলে না? এত ব্যস্ত?
কিসের এত ব্যস্ততা শুনি? ব্যস্ত থাকবো কেন? তোবার সাথেই কথা বলছি। তুবা মানে বাসার মালিকের মেয়ে? হ্যাঁ, তুই থাক তোর বাসার মালিকের মেয়ে নিয়ে। আমায় আর ফোন দিস যদি, তাহলে খবর আছে। আবার ফোন কেটে দিল। মেয়েরা যে এত রাগ কই পায় কে জানে। শুনেছি মেয়েরা প্রিয় মানুষটার উপর রেগে গেলেই তুই বলে। তাহলে আমিও কি? না, সেটা কেন হবে? আমি তো তার অফিসের কর্মচারী, তাই হয়তো। আর কিছুক্ষণ ছাদ থেকে রুমে চলে আসলো। আজ কেন জানি খুবই অস্থিরতা কাজ করছে। কোথাও বিন্দুমাত্র স্থির হতে পারছি না। রুমে এসে রুহিকে কয়েকবার ফোন দিল, কিন্তু ওই মেয়ের রাগের দেওয়াল এতটাই মজবুত যে কয়েকবার ফোন দেওয়ায় সে দালানের কিছুই হয়নি। তারণও সরি লিখে একটা মেসেজ দিয়ে শুয়ে পড়ল। রাত ঠিক ৩টে। হঠাৎ ঘুম ভেঙে গেল। কোমরের ব্যথাটা আবার শুরু হয়েছে। আজ যেন ক্রমশই বাড়ছে। তাড়াতাড়ি উঠে পানি খেলো, কিন্তু আজ পানি খাওয়ার পরও কিছু হচ্ছে না। শরীরটা প্রচন্ডভাবে ঘামছে। চোখগুলো ঝাপসা হয়ে আছে। ব্যথাটা ক্রমশ অসহ্য হয়ে আছে। কোনো রকমে খাটের এক কোনায় বসে দালানে হেলান দিল। শরীর এমনভাবে ঘামছে যেন সদ্য গোসল করে আসলাম। চোখ মেলাবার আর জো নেই। ফোনটা হাতের কাছে নিল। ঝাপসা চোখে ওপরে যে নাম্বারটা ছিল, সেটাতে ২বার কল দেওয়ার পর শরীর নিস্তেজ হয়ে আসলো। এখন হাত যে চালাবে, সেই শক্তিও বাহুতে নেই। এখন প্রায় সকাল 10টা। গতকাল রাতে তারণের সাথে রাগ করে থাকার জন্য অনেক রাতে ঘুমিয়েছে। তাই সকালে জেগে উঠতে একটু দেরি হলো। ফ্রেশ হয়ে খাওয়া করতে প্রায় 11টায় বেজে গেল। এরপর ফোন হাতে নিয়ে দেখলো তারণও সরি বলেছে। কয়েকবার ফোনও দিয়েছে। সরি মেসেজ দেখে যেন মনের গভীরে কোথাও হালকা খুশির আবছা ছায়া দেখতে পেল। এখন কি ফোন দেব? না থাক, একেবারে বাসার সামনে গিয়ে ফোন দেব। রুহি এখন তারণের বাসার সামনে। কিন্তু বাসার সামনে এত মানুষ কেন? রুহি একটু এগিয়ে গিয়ে একজনকে জিজ্ঞেস করলো, এখানে তো মানুষ কেন? এই বিল্ডিং এর একজন মারা গেছে। রুহি কিছুটা এগিয়ে গিয়ে তারণ্যকে খুঁজতে লাগলো। যেহেতু একই বিল্ডিং এর মানুষ মারা গেছে, তাহলে সে এখানে আছে। আর হয়তো এই জন্যই সকালে ফোন দেয়নি। চারপাশে অনেকেই দেখছে, কিন্তু তারণ্য কোথায়? একজন বয়স্ক লোক লাশের পাশে দাঁড়িয়ে চোখ ভেজা ভেজা। রুহি জানার জন্য জিজ্ঞেস করলো, আঙ্কেল, কিভাবে মৃত্যু হলো ওনার? সেটা তো জানি না। একাই থাকতো বাসায়। কখনো কোনো আত্মীয় আসেনি। সকালবেলা সবজি দিতে এসে দেখি সবজিওয়ালা অনেক ডাকাডাকি করে, কিন্তু দরজা না খোলায় লক ভেঙে ভেতরে ঢুকে দেখি মেঝেতে পড়ে আছে। ওনার কেউ নেই। আমরা জানি না। পরিবারের কথা বলে সবসময় কথা ঘুরিয়ে দিত। রুহির মনে এবার একটু খটকা লাগলো। তারণেকেও রুহি যতবার পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করেছে, সে টপিক চেঞ্জ করেছে। আঙ্কেল, আঙ্কেল, আমি কি একবার ওনাকে দেখতে পারি? লোকটা মুখের ওপর থেকে সাদা কাপড়টা সরাতেই রুহির মাথায় বাজ পড়ল। তারণ্য, তারণ্য তার সামনে শুয়ে আছে। একটু একটু করে যার মায়ায় জড়িয়ে যাচ্ছে, সেই মানুষটাই সবার মায়া কাটিয়ে চলে গেল। রুহি আর এক মুহূর্ত ওখানে থাকলো না। কারণ সেখানে থাকলেই তারণ্যকে শেষবারের মতো জড়িয়ে ধরতে কাঁদতে ইচ্ছে করবে। কিন্তু বিয়ের 5 দিন পর স্বামী মারা গেলে তাকে জড়িয়ে ধরে কাঁদার অধিকার সদ্য বিবাহিত স্ত্রীর আছে। কিন্তু 5 বছরের প্রেমিকার সেই অধিকার নেই। সেখানে সে তো নামমাত্র তার কন্ট্রাক্টের প্রেমিকা। সমাপ্ত।